প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে রয়েছে সুস্থ রয়েছে। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 7টা কলেজ রয়েছে তার মধ্যে অনার্স 4th ইয়ারের আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স নামে একটা কোর্স রয়েছে তোমাদের, ডিসক্রিট ম্যাথামেটিক্স। সেই ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি। আজকে আমার ফার্স্ট লেকচার এই ডিসক্রিট ম্যাথামেটিক্সের উপর। তো সেই ডিসক্রিট ম্যাথমেটিক্স নিয়ে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি একটু এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই, দেন আমরা সামনের দিকে যাব। ডিসক্রিট ম্যাথামেটিক্স নামটা দেখে হয়তো বুঝতে পারছো, যেমন ডিসক্রিট ডিসক্রিট ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ। আসলে শুধুমাত্র ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ বললে আসলে ভুল হবে, এটা আমাদের আরও অনেক ক্ষেত্রেই কাজে লাগে। বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সকে আমরা ইউজ করে থাকি, সেগুলো আমি একটু পরে আসছি আমাদের আলোচনা। তো এই ডিসক্রিট ম্যাথামেটিক্সের আমরা এই টপিক নিয়ে আলোচনা করতে চাই। এই টপিকটা আলোচনা করতে গেলে বেশ কিছু জিনিস আমাদের কাছে খুব পরিচিত মনে হবে, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ারে বা বিভিন্ন কোর্সের মধ্যে আমরা কিছু কিছু পড়ে আসছি, আর কিছু কিছু জিনিস আমাদের চলে আসবে একেবারেই নতুন জিনিস হিসাবে। তো কোর্সটা খুব একটা ইন্টারেস্টিং কোর্স, আমার মনে হয় তোমরা এটা এনজয় করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা যদি বলতে চাই প্রথমে যে এই ডিসক্রিট ম্যাথামেটিক্স এই কোর্সটা আসলে কাদের জন্য, বা কারা এটা শিখবে, বা এটা শিখলে আমাদের কি কাজে লাগবে। আমরা প্রথমে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা বলি যে আমরা গেট কথাটাকে বলি, আই মিন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই ডিসক্রিট ম্যাথামেটিক্স কোর্সটা আসলে তাদের জন্য খুব একটা উপকারী একটা কোর্স হিসাবে কাজ করবে। দেন রয়েছে আমাদের, আমরা যারা বললাম যে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্ট যারা আমাদের এই লেভেলে পড়াশোনা করছে, ইউনিভার্সিটি লেভেলে, তাদের জন্য এই কোর্সটা খুবই উপকারী। কম্পিউটার সায়েন্স যারা পড়ছে তাদের জন্য এই কোর্সটা খুব উপকারী। দেন আমরা বলতে পারি যে এই ডিসক্রিট ম্যাথামেটিক্স এই কোর্সটা যদি আমরা পড়ি, তাহলে এটা কেন আমরা পড়বো, এটা পড়লে আমাদের কি কাজে লাগবে। এক নম্বর আমরা বলতে পারি যেটা কম্পিউটেশনাল যে সমস্ত অ্যাবিলিটি আমার রয়েছে, সেই অ্যাবিলিটিটাকে আমার শিওরলি এই ডিসক্রিট ম্যাথামেটিক্স কোর্সটা আমাকে ইনক্রিজ করবে। ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়ার পরে আমার মধ্যে ক্যালকুলেশনের, বা আমরা যেটাকে বলি কম্বিনেটরিক্স বা লজিক, বা আমরা যেটাকে বলি হলো কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অ্যালগোরিদম, বিভিন্ন রকমের ডেটা অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে আমরা এখান থেকে স্বচ্ছ ধারণা পেতে পারি। দেন আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে হলো আগে বললাম যে প্রবলেম সলভিং যে এবিলিটি আছে, এইটা ডিসক্রিট ম্যাথামেটিক্স স্টাডি করলে এটা আমাদেরকে ইনক্রিজ করবে। নেটওয়ার্কিংয়ের কাজে আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে পারি। দেন হলো গ্রাফ, গ্রাফ থিওরি রয়েছে এর মধ্যে। তার মানে আমরা সবচেয়ে বেশি যেটা আমাদের ইউজ হবে সেখানে সেটা হচ্ছে হলো আমাদের নেটওয়ার্কিং কাজে আমরা ইউজ করতে পারি। দেন আমাদের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও ডিসক্রিট ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশনটা খুব বেশি চোখে পড়ার মতো। তো এখন প্রশ্ন হলো যে ডিসক্রিট ম্যাথামেটিক্স আর ডিসক্রিট শব্দটা মানে কি? ডিসক্রিট এটা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? ডিসক্রিট মিন্স ডিস্টিংক্ট। ডিসক্রিট ম্যাথামেটিক্স হচ্ছে ওই ম্যাথামেটিক্স যে ম্যাথামেটিক্সটা ডিসক্রিট অবজেক্টকে নিয়ে আলোচনা করে, আর ডিস্টিংক্ট অবজেক্ট নিয়ে যে স্টাডিটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে ডিসক্রিট ম্যাথামেটিক্স। এটা শুধুমাত্র ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চই না, আসলে এর মধ্যে কিন্তু আরও আমাদের আমরা বিভিন্ন ব্রাঞ্চে, যে কথা আমি আগেও বলেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের এটা খুব কাজে লাগবে, কম্পিউটার সেক্টরে আমাদের খুব কাজে লাগে, বিভিন্ন সেক্টরে এই ডিসক্রিট ম্যাথামেটিক্সটা আমাদের খুব কাজে দিবে। আমরা তাহলে এখানে যদি আসি, এই ম্যাথামেটিক্সের এই হোল ওয়ার্ল্ড অফ ম্যাথামেটিক্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ম্যাথামেটিক্সের যে
কিংডমটা রয়েছে সেটাকে আমরা দুটো মেজর ডিভিশনে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে একটা হচ্ছে আমাদের ডিসক্রিট, আরেকটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। দ্যাট মিনস দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হলো ডিসক্রিট, another one is continuous. Discrete and continuous. আমরা যদি ডিসক্রিট শব্দটাকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সটাকে বুঝতে আমাদের একটু সুবিধা হবে। যেমন আমরা যদি বলি all the natural numbers are distinct, all the natural number are distinct or discrete. That means so 1, 2, 3, 4, all the natural numbers are discrete because between 1 and 2 there is no number, there is a gap between 1 and 2. This is discrete number. Say আমি যদি এরকম একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি ডিসক্রিটটাকে, সাপোজ this is the x-axis and this is the y-axis, this is origin. Say y equal to x, y equal to x. এই গ্রাফটাকে আমি ড্র করতে যাচ্ছি y equal to x. এখানে আমি বলে দিচ্ছি x belongs to natural number. Similarly, y belongs to natural number. তাহলে কি হবে গ্রাফটা আমরা যদি দেখতে চাই একটু, if x equals to 1 then y equals to 1, x equals to 1 then y equals to 1, this is 1. If x equals to 2, y equals to 2, this is the point, y equals to 2. If x equals to 3, y equals to 3. If x equals to 4, y equals to 4. This is the graph y equal to x, where x belongs to n. Domain is the set of all natural numbers and range is the set of all natural numbers. Here the graph is distinct. Observe the graph. This is a point, but between 1 and 2, between 1 and 2 there is no value, there is a gap. Between 1 and 2 there is no value, this is a gap. This means they are distinct. This graph is distinct graph. Example, digital clock, digital ঘড়ি আমরা যেটাকে দেখছি, this is discrete because 11 am 12 am or 1 pm 2 pm, between 1 and 2 there is no number, they are the distinct number. Transition from one time to another is distinct. But continuous, say between 1 and 2, how many numbers? Because it may be 1.0 or it may be 1.01, it may be 1.001, it may be 1.001, it may be 1.999, so many values. Between 1 and 2 there exist so many real numbers. So what will be the graph? Suppose this is x axis, this is y axis, this is the origin, this is 1 1, this is 1, this is 1.01. Say graph is y equal to x, x belongs to real number, y also belongs to real number. This may be integer, this may be natural number, this may be rational number, whatever may be, this may be fraction. So what will be 1, then 1 2, this is 2, say 2, this is 2 2, 3 3, there is another value 3 3 3, another value 4 4 4. But between 1 and 2, এই যে আমি দেখালাম 1 এবং 2 এর মধ্যে আমার অসংখ্য ভ্যালু রয়েছে,
তার মানে এই 1.01 1.02 1.001 1.0001 1.0001, তার মানে there are so many points there. That means they are not distinct. The graph will be like this, straight line. There are so many points. This is the continuous graph, y equal to x. This is the continuous graph, y equals to x. So this is the difference between discrete and continuous. আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সে আমরা যে জিনিসগুলোকে পড়বো, আমরা যদি একটু আগে যেটা বললাম যে আমরা যেটা বুঝতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। যে দেখা যাবে যে আমি পারমুটেশন পড়ছি, কম্বিনেশন পড়ছি, বাইনোমিয়াল এক্সপানশন পড়ছি, এটা আমরা আগেই পড়েছি। তারপরে এখানে আবার নতুন করে আমরা কিছু দিব। আমরা কম্বিনেটরিক্স পড়ছি, সাম রুল প্রিন্সিপাল পড়ছি, তারপরে পিজন ল প্রিন্সিপাল পড়ছি, বিভিন্ন প্রিন্সিপালগুলো পড়ছি। আমরা চলে যাচ্ছি গ্রাফ থিওরিতে, গ্রাফ থিওরি পড়ছি। দেন আমরা নেটওয়ার্কিংয়ে চলে যাচ্ছি, আমরা সোর্স অ্যানালাইসিসে চলে যাচ্ছি। দ্যাট মিনস দেয়ার আর সো মেনি থিংস। আমরা ম্যাথমেটিক্সের বিভিন্ন ব্রাঞ্চ থেকে কিছু কিছু জিনিসকে এখানে নিয়ে আসছি, যেটা নিয়ে আমরা একটা কোর্স ডিজাইন হয়েছে, সেটা হলো ডিসক্রিট ম্যাথামেটিক্স। এবং এইটা খুবই একটা হেল্পফুল কোর্স। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের মধ্যে যে পার্থক্যটা, এটা তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ কন্টিনিউয়াস মিনস অ্যানালগ signal, analog. This is continuous graph, continuous. But if the graph is like this, this is discrete. 0 1 0 1 0 1. This is discrete number. Between 0 and 1 there is no number, there is no value. তো শিক্ষার্থীরা, আমরা এখন যাচ্ছি হলো এই ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে আমাদের প্রাইমারি আলোচনা শেষে আমরা যাচ্ছি হলো, আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার রয়েছে আমাদের কম্বিনেটরিক্স। আমরা আজকে এই কম্বিনেটরিক্স চ্যাপ্টারটার দুটো বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো। কম্বিনেটরিক্স আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্বিনেটরিক্স। কম্বিনেটরিক্সের মধ্যে আমরা পড়বো হলো কাউন্টিং প্রিন্সিপাল, আমরা বলি এটাকে বেসিক কাউন্টিং প্রিন্সিপাল। বেসিক কাউন্টিং প্রিন্সিপাল। গণনার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে বেসিক যে প্রিন্সিপালস রয়েছে তার মধ্যে দুটো প্রিন্সিপাল রয়েছে। একটাকে আমরা বলি হলো সাম রুল প্রিন্সিপাল। সাম রুল principle. There are two basic counting principles. One is sum rule principle and another is product rule principle. সেটাকে আমরা বলছি হলো sum rule principle. এই প্রিন্সিপালটার সাথে তোমরা আগেই পরিচিত হয়েছো। সাম রুল প্রিন্সিপাল, মনে করো একটা কাজ, একটা টাস্ক যদি আমি N1 ওয়েতে এটাকে আমি পারফর্ম করতে পারি, কমপ্লিট করতে পারি, এবং আরেকটা কাজকে যদি আমি N2 ওয়েতে পারফর্ম করতে পারি বা কমপ্লিট করতে পারি, তাহলে ওই দুটো কাজকে আমি একত্রে N1 প্লাস N2 ওয়েতে পারফর্ম করতে পারবো। মনে করো এই একটা কাজ, এই একটা ইভেন্ট হল, এই একটা টাস্ক, এটাকে যদি আমি N1 ওয়েতে সলভ করতে পারি, আর বি আরেকটা কাজ, এটাকে যদি আমি N2 ওয়েতে সলভ করতে পারি, তাহলে এ এবং বি এই দুইটা কাজকে আমি N1 প্লাস N2 ওয়েজে আমি দুইটাকে সলভ করতে পারবো। এটার জন্য আমাদের N1 প্লাস N2 মোট এতগুলো উপায় রয়েছে। এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সেটা হবে A and B are cannot be done at the same time. একটা কমপ্লিট হওয়ার পরে সেটা হচ্ছে N1 কমপ্লিট হওয়ার পরে দেন আমরা যাচ্ছি হলো N2। তাহলে এটাকে যদি আমরা একটু আর একটু অন্যভাবে দেখতে চাই, যে একটা কাজকে আমি N1 উপায়ে সম্পাদন করছি, করার পরে আবার সেটাকে আমি N2 উপায়ে সম্পাদন করছি, তাহলে এই কাজটাকে আমি টোটাল N1 প্লাস N2 উপায়ে সম্পাদন করতে পারবো।
যেমন এক্সাম্পলটা যদি আমি এভাবে দিই, আচ্ছা এটাকে আমরা একটু এক্সটেনশন করতে পারি। এটা হলো আমি দুইটা ঘটনার ক্ষেত্রে বললাম, দুইটা টাস্কের ক্ষেত্রে বললাম, বা দুইটা কাজের ক্ষেত্রে বললাম। যদি এটাকে আমি n সংখ্যক কাজের ক্ষেত্রে বলি, সে একটা কাজকে আমি n1 উপায়ে সম্পাদন করতে পারছি, করার পরে এটাকে আমি আবার n2 উপায়ে সম্পাদন করতে পারছি, এটাকে আমি আবার n3 উপায়ে সম্পাদন করতে পারছি, তাহলে আমি মোট কত উপায়ে এটাকে আমি সম্পাদন করতে পারবো? তাহলে সেক্ষেত্রে আমার হবে n1 প্লাস n2 প্লাস n3। যদি মনে করো nn হয়, টোটাল n পর্যন্ত সম্পাদন হবে। দিস ইজ কল্ড সাম রুল প্রিন্সিপাল। দিস ইজ দ্য এক্সটেনশন অফ সাম রুল প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই, এরকম মনে করো একজন স্টুডেন্ট, তিনটা প্রজেক্ট, মনে করো এটা একটা, এটা তুমি মনে করো একটা লিস্ট নাম্বার 1, সাপোজ দিস ইজ লিস্ট নাম্বার 1। আরেকটা লিস্ট তুমি মনে করো এখানে আছে, সেটা হচ্ছে লিস্ট নাম্বার 2। দেন আরেকটা লিস্ট মনে করো এখানে আমার আছে, এখানে আরেকটা লিস্ট আছে, এটা হচ্ছে লিস্ট নাম্বার 3। প্রথম লিস্টে তুমি মনে করো তিনটা প্রজেক্ট রয়েছে, এ একটা প্রজেক্ট, বি একটা প্রজেক্ট, সি একটা প্রজেক্ট। দ্বিতীয় লিস্টে ডি এবং ই নামক দুইটা প্রজেক্ট রয়েছে, আর তৃতীয় লিস্টে এফ, জি, এইচ তিনটা প্রজেক্ট রয়েছে। একজন স্টুডেন্ট এই তিনটা লিস্ট থেকে যে কোনো একটা প্রজেক্টকে সিলেক্ট করতে চায়। একজন স্টুডেন্ট 1 নম্বর লিস্টে তিনটা প্রজেক্ট রয়েছে, 2 নম্বর লিস্টে দুইটা প্রজেক্ট রয়েছে, 3 নম্বর লিস্টে তিনটা প্রজেক্ট রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে হাউ মেনি ওয়েজ a student can choose the project। এগুলো সব প্রজেক্ট, এখানে তিনটা হচ্ছে প্রজেক্ট, এ বি সি, এগুলো হচ্ছে সব প্রজেক্ট, স্টুডেন্টদেরকে প্রজেক্ট করতে। তাহলে প্রশ্ন হচ্ছে সে টোটাল কত ওয়েতে এটাকে সে বাছাই করতে পারবে প্রজেক্টটা নেওয়ার জন্য। তাহলে সে কি করতে পারবে? সে যদি 1 নাম্বার লিস্টে যায়, তাহলে 1 নাম্বার লিস্ট থেকে তাকে প্রজেক্ট বাছাই করার কয়টা ওয়ে আছে? সেটা হলো 3 ওয়েস। দেয়ার আর 3 ওয়েস। এবং 2 নাম্বার লিস্ট থেকে রয়েছে হলো 2 ওয়েস। 3 নাম্বার লিস্ট থেকে রয়েছে হলো 3 ওয়েস। এখানে মনে রাখতে হবে যে এইখানে ঘটনাগুলো হচ্ছে এটা মানে সাইমultaneously এগুলো ওকার করবে না, অর্থাৎ আমরা যেগুলো স্বাধীন ঘটনা, সোজা কথা যেটাকে বলি যে এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল হাউ মেনি ওয়েস কি হবে? তাহলে আমরা সেখানে করব, তাহলে টোটাল ওয়েস দেয়ার উইল বি 3 প্লাস 2 প্লাস 3, তার মানে 8 ওয়েস। দ্যাট মিন্স সে 8টা উপায় রয়েছে, 8টা প্রজেক্ট থেকে সে যে কোনো একটা প্রজেক্টকে সিলেক্ট করতে হবে। দিস ইজ কল্ড সাম রুল প্রিন্সিপাল। সাম রুল প্রিন্সিপাল আমরা এটা বললাম। এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, আমরা সাম রুল প্রিন্সিপালের আমরা একটু এক্সটেনশন আছে। আমরা যদি এটাকে সেট আকারে দেখাতে চাই, সাম রুল প্রিন্সিপালের একটা সেট আকারে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে হলো, এটা মুছে বললাম, এটা হলো সেট থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন। সেট আকারে যদি প্রকাশ করতে চাই, সাপোজ A and B are two disjoint sets. You know disjoint set, there will be no common element between A and B. This is disjoint set. A এবং B যদি disjoint set হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি নাম্বার অফ A intersection B equals to n of A plus n of B. This is the theorem. We know the theorem in set theory. আমরা set theory তো কিন্তু আমরা পড়েছি n A intersection B. This is called OR. Intersection or OR. A or B equals to NA plus NB. NA means number of elements. Number of elements of A. NB means number of elements of B. And A intersection B means number of elements A and B. This is also denoted by A. এটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি।
এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা, এভাবে লিখতে পারি। এখানে দিস ইজ কল্ড দ্য থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সাম রুল প্রিন্সিপাল। এখন এ এন্ড বি আর যদি টু ডিসজয়েন্ট সেটস হয়, মনে করো আমরা যদি একটু ভ্যান চিত্রের মাধ্যমে দেখাতে চাই, দিস ইজ দ্য ভ্যান ডায়াগ্রাম, সেম A and B. S is the universal set. There is A, this is A, and this is B. So what will be the number of NA? এই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে NA, আর এই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকছে নাম্বার অফ B. Only for two sets. We can extend the theorem for n element, n sets. I mean, যদি আমি এখানে a এবং b এর জায়গায় আমি যদি এরকম নেই যে মনে করো a1 a2 a3 an সংখ্যক ডিসজয়েন্ট সেট, তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো হচ্ছে হলো a1 ইউনিয়ন A1 union, A2 union, A3 union, AN. Number of elements between A1, A2, A3 and AN. I am in confusion, dear students. আমি মুছে ফেলেছি। আমি আসলে এটা নিশ্চয়ই তোমাদের এরকম লিখেছিলাম NA ইউনিয়ন B ইকুয়ালস টু NA প্লাস NB। আমি এভাবে লিখেছিলাম NA ইউনিয়ন B, NA ইউনিয়ন B, A and B, A or B, A ইউনিয়ন B, NA প্লাস NB, NA প্লাস NB। তো তাহলে এইটাকে আমরা লিখতে পারবো A1 প্লাস A2 প্লাস A3 number of elements an, অর্থাৎ a1 a2 a3 an যদি n সংখ্যক আমাদের ডিসজয়েন্ট সেট হয়, তাহলে তাদের সবগুলোর সামেশন করলে, ইউনিয়ন করলে a1 ইউনিয়ন a2 a3 an এর যে টোটাল এলিমেন্ট সংখ্যা হবে সেটা হবে a1 এর উপাদান সংখ্যা প্লাস a2 এর উপাদান সংখ্যা প্লাস a3 এর উপাদান সংখ্যা প্লাস an এর উপাদান সংখ্যা। এটাকে আমরা বলছি হলো এটা আমাদের সাম রুল প্রিন্সিপালের একটা এক্সটেনশন। সাম রুল প্রিন্সিপালের এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন। ওকে, এখন আমরা যাচ্ছি হলো আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের রয়েছে, সেটাকে আমরা বলি হলো প্রোডাক্ট রুল প্রিন্সিপাল। প্রোডাক্ট রুল প্রিন্সিপাল আরেকটা আলোচনা করে নিই আমরা। এখানে আরেকটা থিওরি আছে আমাদের, সেই থিওরিটা আমাদের জানা দরকার। ফর এনি ফাইনাইট, for any two finite set A and B, n of A union B equals to NA plus NB minus NA intersection B. Here the two sets are not disjoint. যদি সেট দুটো A এবং B এই দুইটা যদি আমাদের ডিসজয়েন্ট সেট না হয়, তাহলে আমাদের A ইউনিয়ন B ইকুয়ালস টু NA প্লাস NB মাইনাস NA ইন্টারসেকশন B আমাকে লিখতে হবে। যেমন আমরা যদি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই, এরকম একটা, সে দিস ইজ ইউনিভার্সাল সেট, দিস ইজ A and B, এটা হচ্ছে A আর এটা হচ্ছে B। তাহলে এইটুকু যেটা রয়েছে সেটা হচ্ছে হলো A ইন্টারসেকশন B, দিস ইজ A ইন্টারসেকশন B। তাহলে এই সূত্রটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, আমরা দুইটা সেটের জন্য এক্সটেন্ড করতে পারি, তিনটা সেটের জন্য এক্সটেন্ড করতে পারি, এরকম n সংখ্যক সেটের জন্য আমি এটাকে এক্সটেন্ড করতে পারি। তাহলে আমি যদি এটাকে সাপোজ A B C যদি আমি নিতে চাই,
suppose A union B union C, N, it will be NA plus NB plus NC minus NA intersection B minus NB intersection C minus NA intersection C plus NA union B NA intersection B intersection C. এটা হবে যদি আমাদের ক্ষেত্রে সেটগুলো NA plus NB অর্থাৎ তিনটা সেট যদি হয় তাহলে NA plus NB plus NC minus NA union B intersection B intersection C intersection, যাই হোক তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সাম রুল প্রিন্সিপাল থেকে আমরা এটাকে সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা যাব হলো প্রোডাক্ট রুল প্রিন্সিপাল, আরেকটা প্রিন্সিপাল রয়েছে প্রোডাক্ট রুল প্রিন্সিপাল। প্রোডাক্ট রুল প্রিন্সিপাল, প্রোডাক্ট রুল প্রিন্সিপাল। এখানেও ব্যাপারটা এরকম যে টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দ্যাট মিনস আমরা যেভাবে চিন্তা করি সে দিস ইজ ঢাকা, দিস ইজ বরিশাল, দিস ইজ চিটাগং। ঢাকা থেকে বরিশালে যাওয়ার তিনটা ওয়ে আছে। there are 3 ways to go from ঢাকা to বরিশাল। এখানে আমার তিনটা ওয়ে আছে। আর আমি যদি বরিশাল থেকে চিটাগং যেতে চাই এখানেও মনে করো আমার 4টা ওয়ে আছে, 4টা ওয়ে আছে, বিভিন্ন পথ আছে, বাস, রোড, লঞ্চ ইত্যাদি। তাহলে এখন আমি প্রশ্ন করি তাহলে ডি ঢাকা থেকে যদি আমি চিটাগং যেতে চাই তাহলে আমাকে মোট কতটা উপায় রয়েছে, টোটাল কতটা উপায় রয়েছে। ঢাকা থেকে কিন্তু আমাকে বরিশাল হয়ে তারপর চিটাগং যাব, বরিশাল হয়ে চিটাগং যাব। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল ওয়ে হবে দেয়ার উইল বি 3 into 4, দ্যাট মিনস 12 ওয়েস। 3 into 4 12 ওয়েস, 12টা পন্থা আছে আমার এখানে। দিস ইজ কল্ড প্রোডাক্ট রুল প্রিন্সিপালস। এখানে এই যে ঘটনাগুলো এখানে বি এবং সি মানে ঢাকা থেকে আমি চিটাগং যাচ্ছি বরিশাল, ঢাকা থেকে আমি চিটাগং যাচ্ছি বরিশাল হয়ে, দিস ইজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাকে এটাকে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে যদি আমি এটাকে সেট আকারে প্রকাশ করতে চাই, সাপোজ এ অ্যান্ড বি আর টু কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, দ্যাট মিনস এ অ্যান্ড বি আর টু সেটস, এ one set, B another set, A cross B their Cartesian product, N A cross B, N A cross B means N A dot N B, N A cross B dot N A dot N B। এইটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই n সংখ্যক সেটের জন্য, দ্যাট মিনস A1 A2 cross A3 cross AN, AN it will be A1 into A2 into A3 number of AN। এটাকে আমরা বলছিল এই প্রোডাক্ট রুল প্রিন্সিপাল থেকে আমরা এটাকে প্রোডাক্ট রুল প্রিন্সিপাল থেকে আমরা এটাকে n সংখ্যক সেটের জন্য আমরা নাম্বার অফ এলিমেন্টস বের করতে পারছি। তো শিক্ষার্থীরা এই জিনিসগুলো আমরা আজকে যেটা আলোচনা করলাম, আমরা একেবারে প্রাইমারি আলোচনাটা করলাম তোমাদের সাথে। এই জিনিসগুলো আমরা এর আগেও বিভিন্ন জায়গায় পড়ে আসছি। আমরা এরপরে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে হলো ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালটা বেশি আমাদের এখানে চলে আসছে আলোচনার মধ্যে। তারপরেও আমরা এরপরে রয়েছে পিজনহোল প্রিন্সিপাল। আমরা এই প্রিন্সিপালগুলোকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হব। আর একটু বলে নেই, আমাদের আরেকটা চ্যাপ্টার প্রথমে ছিল যেটা লজিক একটা চ্যাপ্টার আছে, সেটাকে আমরা বাদ দিয়ে এসেছি। আমরা সেটা করব, আমরা কম্বিনেটরিক্স এটা শেষ করে আমরা আবার সেখানে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো তোমরা ততক্ষণ পর্যন্ত। নেক্সট ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।